জন্ম 602-তে আর মৃত্যু 664-তে। জন্ম চেনভি বা চেন ই, তিনি ছিলেন সপ্তম শতাব্দীর একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী, পণ্ডিত, ভ্রমণকারী এবং অনুবাদক। 629 থেকে 645 সালে ভারতে তার ভ্রমণের কাহিনী, অন্তত 657টি ভারতীয় গ্রন্থকে চীনে আনার জন্য তার প্রচেষ্টা এবং এর মধ্যে কিছু গ্রন্থের অনুবাদের জন্য তিনি পরিচিত। 27 বছর বয়সে তিনি ভারতে তার 17 বছরের ওভারল্যান্ড যাত্রা শুরু করেন। তিনি তার দেশের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা অমান্য করেছিলেন। মধ্য এশিয়ার শহর খোতানের মধ্য দিয়ে তিনি ভারতে আসেন। আধুনিক ভারতের বিহারের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছিলেন এবং সেখানে তিনি অধ্যয়ন করেছিলেন। নমস্কার, আমি শ্রীপর্ণা। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি নালন্দারই আপনার হিউয়েন সাং মেমোরিয়াল দেখতে। হিউয়েন সাং ইতিহাসে আমরা সবাই জানি, উনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, যিনি চীন থেকে বৌদ্ধ ধর্ম নিয়ে এখানে পড়াশোনা করতে এসেছিলেন। আজকে টোটোওয়ালারা ওখানে জবরদস্তি পেছন আমাদের টোটোওয়ালারা একদম সে জবরদস্তি আসছিল যে না চলুন, হেঁটে যেতে পারবেন না, গাড়ি যাবে না, এই না সেই নয় করে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল। আমরা বললাম না, আমরা যাবো না, কারণ আমরা যাকে নিয়ে এসছি তো যাবো না। তো সেই জন্য আমরা নিজেরাই গাড়ি নিয়ে এসছি। হিউয়েন-সাং এর যে মেমোরিয়াল আছে সামনেই যে পোস্ট আছে, সেখানে আপনার পার্কিং রয়েছে, নিজেরা গাড়ি নিয়ে এলে সেগুলো নিয়ে যেতে পারে। এখানে কালকে আমার দাদা বৌদি এসেছিল, তো ওরা বললো যে এখানে হচ্ছে আপনাকে নিয়ে বলবে যে এত টাকা নেব, 5টা পয়েন্ট ঘুরিয়ে দেবো, তো নিয়ে আপনাকে ওঠাবে, তারপরে একটা পয়েন্ট ঘোরাবে কি ঘোরাবে না তা বলবে না, আর যাবে না, এবার এখান থেকে আর একটা অন্য টোটো করতে হবে। আবার এরম ভাবে আর একটা সেখানে নিয়ে যাবে, সেখান থেকে বলবে না এটা পুরোটা যাবে না, আর একটা টোটো করতে হবে। তো এই সবগুলো শুনে সেই জন্য আমরা ডিসাইড করলাম যে না, টোটো ফোটো নিয়ে আর ঝামেলা করে লাভ নেই, গাড়ি যেখানে যেখানে যাবে, তারপরে দেখা যাবে, একটু না হয় পায়ে হেঁটে ঘোরা যাবে। চলো দেখা যাক। জায়গাটা ভীষণ নিস্তব্ধ আর নিরিবিলি, এত সুন্দর না, কোথাও কোনো আওয়াজ নেই জানেন। যে চেকপোস্ট বা টিকিট কাউন্টারটা রয়েছে সেখান থেকে বেশ খানিকটা হেঁটে এসে তবে এই মেমোরিয়াল হলটা পড়ে। খুব সুন্দরভাবে সাজানো চারিদিকটা। চলুন ভেতরে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সর্দিতে একদম নাক বন্ধ, তাই এত হাঁপানি আসছে, হাঁটতে পারছি না, কথাও বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে বলুন। চলুন এসছি, সবাই মিলে একটু গল্প করে তবে না আনন্দ। বাইরের যে গেটটা দেখলেন না, ওই গেটটা কিন্তু পুরো কাঠের নয়, কি একটা মেটাল বললো জানেন, ঠিক মনে পড়ছে না। আচ্ছা চল ভেতরে যাওয়া যাক। ভেতরটা এত সুন্দর, ঠিক যেন মনে হচ্ছিল ভুটানে এসেছি। আর এর ভেতরটা তো ভীষণই সুন্দর। এখানে আপনার প্রধান মন্দিরের ভেতরের দেওয়ালে আর ছাদের অসম্ভব সুন্দর কারুকার্য হিউয়েন-সাং এর ভারতে আসা থেকে ওনার শেষ দিন পর্যন্ত সমস্ত কার্যকলাপ খোদাই করা আছে। প্রত্যেকটা লেখা আর ছবি সমেত ভিডিও করেছিলাম। সেগুলি যদি সবগুলি দিতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই অল্প কিছুই দিলাম। এই যে দেখছেন, এই ছবিগুলোতে সমস্তভাবে আঁকা রয়েছে যে উনি কিভাবে ডিবেট করেছিলেন, উনি কিভাবে ভারতে এসেছিলেন, উনি কিভাবে ডেজার্টের মধ্যে উনি কিভাবে আটকে পড়েছিলেন, হারিয়ে গিয়েছিলেন, জল খাবার ছাড়া উনি কিভাবে সারভাইভ করেছিলেন, তারপরে উনি যেভাবে ভারতে আসার সময় সিন্ধু নদীতে ওনার কিভাবে ওনার পুঁথিপত্র, বই খাতা সমস্ত কিছু ডুবে গিয়েছিল, সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারে ব্যাখ্যা করা রয়েছে। এখানে লেখা আছে ডেলিভার্ড লেকচার্স অন বুদ্ধিস্ট সূত্রাস
to calm down the disputes among the Buddhist sects in India. গায়ে যেন সত্যি কাঁটা দিয়ে যায়। When Xuanzang defeated the heretics through sutra debates. অপূর্ব সুন্দর কাজ করা, সত্যি মানে কোনো তুলনা হয় না। এটা victory trophy. Visited the Ajanta caves in 631 AD. Ajanta caves in 631 AD. Spreading Chinese culture and introducing the warrior triumphal dance to India in 640 AD. Crossing some sutras the Sindhu River in 642. Oh my god! দেখুন কিভাবে সিন্ধু রিভারে কিছু সূত্রাস বৌদ্ধ ধর্মের ভেসে গিয়েছিল বা এরকম কিছু একটা। এই যে দেখুন তো সুন্দরভাবে তৈরি করা, মানে ভাবা যায় না। Xuanzang visited the 5 regions of India in 636 AD. In 639 AD, he visited translator Jayasena. The Kumbh Mela festival in Kalanuj in না দেখছি ওটা দিয়ে যাচ্ছি বুদ্ধদেবের ফুটপ্রিন্ট কোথায় আছে। কানাউজ in 641 AD। কত সুন্দর না, দেখলে বিশ্বাস করা যায় না এগুলো সত্যি। While passing through the Sindhu River in 642 AD, he lost some sutras that we have already discussed. He bid farewell and returned to China. Then Xuanzang was greeted in Chang'an in 645 AD. Xuanzang established 4 great sites of translating Buddhist sutra texts, which he carried from India from 6th Tang dynasty. মনে হয় এটা সাং না ট্যাং কিছু একটা হবে, বলতে পারবো না। Xuanzang called on Emperor Taizong of the Song dynasty for several times from 645 to 648 AD, and the emperor wrote the preface to the Great Religion of Tang dynasty for Wen Xuanzang. Buddhist text with great concentration, leaving translated Buddhist sutras. In addition, according to some Chinese records, he also translated the Daozi of Laozi into Sanskrit and sent it to India. The great Song dynasty record of western regions written by him has made a great contribution to historical research. He strived hard and bravely for Buddhism throughout his life. Therefore, he is praised as a leader of Buddhist circle by the Chinese people. चीन लौटने के पश्चात पूजनीय सेनसंग ने 19 वर्ष तक एकाग्र चित्त से बौद्ध ग्रंथों को अनुवाद किया। उनकी मृत्यु के समय तक 1235 बौद्ध सूत्रों के अनुवाद का कार्य समाप्त हो चुका था। इसके अतिरिक्त कुछ चीनी सूत्रों के अनुसार उन्होंने लाओत्से के दाओदेजिंग का भी संस्कृत में अनुवाद कर भारत भेजे। खेमसांग द्वारा महान सांग वंश के যে ফুটপ্রিন্টটা দেখছেন এটা হচ্ছে মহান বুদ্ধদেবের ফুটপ্রিন্ট। সত্যি আমার যেন বিশ্বাসই হচ্ছে না, আমার যেন কাঁটা দিচ্ছে সারা শরীরে যে বুদ্ধদেবের ফুটপ্রিন্ট আমি দেখছি। আমার জীবদ্দশায় যে আমি ধন্য হয়ে গেলাম। সত্যি এখানে এলে না আপনার মন ভালো হয়ে যাবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। আমাদের দেশের ইতিহাস আমরা কতটুকু জানি বলুন তো? ওই স্কুলে যতটা পড়ানো হয় ওইটুকুই হয়তো আমরা শিখি। হ্যাঁ, যারা ইতিহাস নিয়ে আলাদাভাবে পড়াশোনা করেছেন তাদের কথা আলাদা।
কিন্তু বেশিরভাগ মানুষই ওই স্কুলের গণ্ডিতে। কিন্তু কত কি যে জানার আছে, কত কি যে শেখার আছে, তা হয়তো আপনি নিজে না পড়লে বা শিখলে বা জানলে কোনোদিন জানতেও পারবেন না। আসতে গেলে 30 টাকা করে পার হেড টিকিট লাগে। আর এটি সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, আর রবিবার দিন পুরোটাই বন্ধ থাকে। আপনারা আসার আগে আর একবার ভালো করে জেনে তবে। ওনার সমস্ত কিছু ছবির মাধ্যমে কিন্তু এর মধ্যে রাখা আছে। এই যে উপরে ছবিগুলো দেখছেন, সেগুলো উনি কিভাবে বরফের মধ্যে হেঁটে এসেছিলেন, কিভাবে উনি মরুভূমিতে আটকে গিয়েছিলেন, কিভাবে উনি ধ্যানে বসতেন, কিভাবে উনি অনুবাদ করতেন, সমস্ত কিছু কিন্তু ছবিতে দেওয়া রয়েছে। এবার বেরোনো যাক। আমরা গাড়ির কাছে গেলে তবে ওর বাবা আসবে আর ছেলেকে নিয়ে দেখতে, কারণ জ্যাকের কাছে কেউ না থাকলে ওরা আসতে পারছে না। তাই আমরা এখন যাব জ্যাকের কাছে, আর ওরা আসবে এসে দেখতে। অর্ঘ্যকে জ্যাকের কাছে গাড়িতে বসিয়ে রেখে আমি এসেছি ঠিক যেখানে গাড়ি পার্ক করা রয়েছে, তার পাশেই একটা খুব সুন্দর হ্যান্ডিক্রাফট ভিলেজ রয়েছে। এখানে মানুষজন আপনার মার্বেল টাচ দিয়ে খুব সুন্দর সুন্দর রং বেরঙের মূর্তি বানাচ্ছে, তাইগুলোই দেখতে এসেছি। ওনারা এখানে বিক্রিও করেন, কিন্তু এখন আমি কিনবো না, ওর বাবা এলে তারপর কিনবো। এখানে যা যা ঘোরার জায়গা আছে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আপনারা প্ল্যান করে ঘুরে নেবেন। এত সুন্দর সুন্দর মূর্তিগুলো কিন্তু আমি দাম করতে পারবো না। এই যে দেখুন, এখানে কিছু মূর্তি রং করে দেওয়ালে লাগানো আছে, আর এখানে আপনার কাঁচা মূর্তিতে শোকানোর কাজ চলছে। আমিও 3-4টে মূর্তি কিন্তু এখান থেকে কিনেছি, সেগুলো আপনাদের পরের ব্লগে দেখাবো। চলুন এবার আরেকটু ঘুরে দেখা যাক। এনারা যদিও বলছেন বার্গেনিং হবে না, তবে যে মানুষটা একটু বাদে আসবে তার কাছে কিন্তু বার্গেনিং না করে উপায় নেই, সে ছাড়বেই না। একটু আগেই দেখে এসেছি প্রাচীন যুগের মানুষের শিল্পকলা, আর এখন দেখছি আমাদের আধুনিক যুগের মানুষের শিল্পকলা। দুটোর মধ্যে কোনো মেলবন্ধন না থাকলেও দুটোই কিন্তু দুজনের জায়গায় এসে গেলে এখানকার কাজ মিটিয়ে আমরা এবার হোটেলে ফিরবো। হোটেলে গিয়ে লাঞ্চ করে আবার আমরা একটু বাদে বেরোবো নালন্দার উদ্দেশ্যে। এখানকার এত সুন্দর মানুষের কারুকার্য করা এত সুন্দর মূর্তিগুলো দেখে ভীষণ লোভ লাগছে, কিন্তু গাড়িতে না জায়গা নেই, তাই এই বড় বড় মূর্তিগুলো নিয়ে আসার তো কোনো প্রশ্নই ওঠে না। চলুন তাহলে, আর কি, আবার দেখা হবে পরবর্তী আর একটি ব্লগে। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসি, নমস্কার।